৬ বছর পরও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তরা, এখনো নানা সমস্যায় জর্জরিত আহতরা। ওইখানদের দরবারে এইখানদের দরবারে কোনাখানদের দরবারে পোলা পাই না। ভালোবাসার মানুষ একটা কাছ থেকে হারিয়ে গেলে তার বুকে যে কত বড় একটা হয় আমি বুঝাবার পারবো না। দিনের পর দিন হসপিটালে কাটাইছি, চাকরিও দেয় নাই, আমাদের ক্ষতিপূরণও দেয় নাই। কত মানুষের জীবিত বাই করছে নিজে বলতে পারবো না। আমি আমার মেয়ের খাড়ে থেকে টাইনে এখন রাত্রে ঘুমের ভিতরে টাইনি বের হ না তো মারা যাবা। মামলার বিচার কাজের গতি নিয়ে হতাশা। ৩৯ আসামির মধ্যে জেলে রয়েছে শুধু রানা। সমস্ত কিছু টিপটপ আছে, সব রেডি করা আছে, শুধু স্টার্ট যদি হয়ে যায় তখনই আমরা খুব দ্রুততার সাথে আমরা শেষ করার জন্য চেষ্টা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমি কামরুল হাসান সবুজ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ানের লাশ আসছে দুপুরে। ব্রুনাই থেকে ফিরে বিমানবন্দরে শেখ সেলিমের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। আজকে সদর খাবো না, লাইন ঠিক করে দেখবো, ওখান থেকে আমরা গিয়ে পানি নিয়ে আসি, আমরা খাবো। ওয়াসার পানি দিয়ে সংস্থার এমডিকে শরবত খাওয়ানোর ব্যতিক্রমী কর্মসূচি, দেখা করতে পুলিশি বাধা। সমস্যা পানিতে নয় লাইনে, দাবি পরিচালকের। জাহালাম কাণ্ডে এবার হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল দুদক। মামলার সব কার্যক্রম স্থগিত করলেন চেম্বার আদালত। দুদকের অপকৌশল বলছেন ভুক্তভোগীর আইনজীবী। এবং রংপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যা, নিরাপত্তাহীনতায় আর এক বোন। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। টাভারের রানা প্লাজা যেখানে ছিল সেখানে আজও ধ্বনিত হয় প্রিয়জন হারানোর হাহাকার। 6 বছর পরও সেই ঘটনায় আহতদের সমস্যার শেষ নেই। স্বেচ্ছাসেবকদের অনেকের মনোবল ভেঙে পড়েছে। পুনর্বাসন ও মামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি শ্রমিক নেতাদের। এদিকে ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণ না পেলে বিজিএমইএতে যোগাযোগের আহ্বান সংগঠনটির সভাপতির। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। ওইখানদের দরবারে এইখানদের দরবারে কোনাখানদের দরবারে পোলা পাই না। কত চিনা চিনা মানুষ বাইরে হইতেছে, তো সবাইরে জিজ্ঞেস করি, আমার ছেলেরা দেখছো, আমার ছেলের বড় দেখছো, কেউ পায় না। প্রিয় সন্তানের লাশ খুঁজে পাওয়ার বিবরণ দিতে গিয়ে এভাবেই ধরে আসে মায়ের গলা। স্বজনের শোক, রানা প্লাজার এই শূন্যস্থানে এখনো টেনে আনে স্ত্রী হারানো স্বামী, সন্তানহীন বাবাকে। মেয়েকে পাইনি তো, সব জায়গায় দৌড়ে আছে, অর্ধচন্ন মাঠ, তারপরেও পাইনি। ভালোবাসার মানুষ একটা কাছ থেকে হারিয়ে গেলে তার বুকে যে কত বড় একটা হয় আমি বুঝাবার পারবো না। 2013 সালের 24 এপ্রিল যে কজন ভাগ্যবান বাড়ি ফিরতে পেরেছিলেন তাদেরই একজন রংপুরের জাহিদুল হক। প্রতি বছরই ছুটে আসেন সাভারে। দরকারি লোক আমাকে 3 দিন পর বাইর করছে। দেশের ভয়াবহতম শিল্প দুর্ঘটনার 6 বছর পেরিয়েছে। আহতরা এখনো নানা সমস্যায় জর্জরিত। ভালো নেই সে সময় উদ্ধার কাজে তৎপর স্বেচ্ছাসেবকরাও। 18 থেকে 20 ঘন্টা পরে আমাকে বের করা হয়। দিনের পর দিন হসপিটালে কাটাইছি, ডান পায়ে শক্তি পাই না, বুকে সমস্যা, চাকরিও দেয় নাই, আমাদের ক্ষতিপূরণও দেয় নাই। কত মানুষের জীবিত বাই করছে নিজে বলতে পারবো না। এবং আহত নিহত পচাগুলো লাশ 2 হাত দিয়ে টাইনে বাই করছে। আমি আমার মেয়ের খাড়ে থেকে টাইনে এখন রাত্রে ঘুমের ভিতরে টাইনি বের হ না তো মারা যাবা। শ্রমিক নেতারা বরাবরের মতোই চাইলেন দৃষ্টান্তমূলক বিচার, আহতদের পুনর্বাসন। এই জায়গাটা যদি সরকার অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা এবং পুনর্বাসন করে, তাহলেই হয়তো শ্রমিকদের একটু উপকৃত হবে। দ্রুত বিচার করে দেশে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। শ্রমিকদেরকে মোটিভেশন করতে হবে, তারা যাতে সুস্থ থাকে সেভাবে দীর্ঘমেয়াদী তাদের চিকিৎসার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করা রাষ্ট্রকেই করতে হবে। গবেষণা সংস্থা বিলসের তথ্য, এরই মধ্যে ক্ষতিপূরণ বাবদ দেয়া হয়েছে 231 কোটি টাকা। এখনো ফান্ডে রয়েছে প্রায় 8.5 কোটি টাকা। বিজিএমইএ বলছে ক্ষতিপূরণ পেয়েছে সবাই। কারুর আর ক্ষতিপূরণ পাওনা নেই, কিন্তু এটির যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে আমাদের কাছে নিয়ে আসবেন, ধরিয়ে দিবেন, আমরা নিশ্চয়ই সেটাকে দেখব। ওই ঘটনার পরদিন ভবন মালিক সোহেল রানাকে প্রধান আসামি করে মামলা করা হয়। বর্তমানে 39 আসামির মধ্যে জেলে আছেন শুধু রানা। 32 জন জামিনে ও 6 জন পলাতক। মামলার আইনজীবী জানালেন, আইনি দীর্ঘসূত্রিতায় মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি আজও। সমস্ত কিছু টিপটপ আছে, সব রেডি করা আছে, শুধু স্টার্ট যদি হয়ে যায় তখনই আমরা
খুব দ্রুততার সাথে আমরা শেষ করার জন্য চেষ্টা করব। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ আজ দুপুরে দেশে আনা হবে। এদিকে নাতির মৃত্যুতে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। স্বজনরা জানিয়েছেন, বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর অবস্থা সংকটাপন্ন। পরিবারের সদস্যরা তাকে সিঙ্গাপুর বা ব্যাংককে স্থানান্তর করতে চাইলেও শ্রীলঙ্কার চিকিৎসকরা জানিয়েছেন 2 সপ্তাহের আগে তা সম্ভব হবে না। সবার আদরের ছোট্ট জায়ান, কথা ছিল শ্রীলঙ্কা থেকে ফিরে প্রথমবারের মতো দাদাবাড়ি সুনামগঞ্জের দিরায়ে যাবে সে। কিন্তু নানা কিংবা দাদা কারো বাড়িতেই আর ফেরা হলো না জায়ানের। সন্ত্রাসবাদের উগ্র থাবা নিষ্পাপ এই শিশুটিকে নির্মমভাবে পাঠিয়ে দিল পরপারে। জায়ান আর ফিরে আসবে না প্রিয় নানার বাড়িতে, আবদার করবে না আদুরে কণ্ঠে। জায়ানের অকাল মৃত্যু আর তার বাবার গুরুতর আহত হবার ঘটনায় বনানীতে শেখ সেলিমের বাসায় শোকাচ্ছন্ন পরিবেশ। মঙ্গলবার সকাল থেকেই বাসায় দোয়া ও কোরআনখানি চলে। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আইনমন্ত্রী আনিসুল হক গভীর সমবেদনা জানান। আসেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সহ মন্ত্রিসভার সাবেক ও বর্তমান সদস্যরা। ব্যক্তিগতভাবে যে শেখ সেলিম আমার খুব প্রিয় মানুষ, তার নাতিকে আমি ছোটবেলা দেখেছি। এই ধরনের দুর্ঘটনা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নেই। বুধবার জায়ানের মরদেহ দেশে আসার পর বনানীর এই চেয়ারম্যান বাড়ির মাঠে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানাজার স্থান পরিদর্শন করেন হতভাগ্য নানা শেখ ফজলুল করিম সেলিম। তিনি সাংবাদিকদের জানান, বোমা হামলায় গুরুতর আহত জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। গুরুতর জখম হওয়ায় তার 2 পা, কিডনি ও লিভারে দফায় দফায় অস্ত্রোপচার চালানো হচ্ছে স্প্লিন্টার অপসারণের জন্য। আমার নাতি মারা গেছেন, ওই হাসপাতালে ওকে ট্রান্সফার করছে। বাকিটা তো বড় ভাই আপনাদের বলছেন, ও চিকিৎসাধীন আছেন, ওর জন্য দোয়া করেন। উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে থাকা মশিউল হক চৌধুরীকে সিঙ্গাপুর কিংবা ব্যাংককে নেয়ার পারিবারিক সিদ্ধান্ত হলেও 2 সপ্তাহের আগে তা সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রীলঙ্কার চিকিৎসকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। নদী দখলমুক্ত করতে তুরাগ তীরে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ব্রুনাই থেকে দেশে ফিরে বিমানবন্দরে শোকার্ত শেখ সেলিমের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নাতিকে হারানো আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধানমন্ত্রীও ধরে রাখতে পারেননি চোখের পানি। পরে একসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাদের। 3 দিনের সফরে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে 7টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠান সহ বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। গত রোববার ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিধ্বস্ত রানা প্লাজার সামনে জড়ো হন বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় 6 বছর আগে ভয়াবহ ভবন ধসে নিহতদের স্মরণে 1134টি মোমবাতি জ্বালানো হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিক সংগঠনের নেতারা। পোশাক খাত নিয়ে বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার প্রতিবেদন অসঙ্গতিপূর্ণ ও মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিজিএমইর নবনির্বাচিত সভাপতি ডক্টর রুবানা হক। গতরাত 12টায় জুরাইন কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজিএমইর নবনির্বাচিত সভাপতি ডক্টর রুবানা হক। তার সঙ্গে ছিলেন বিজিএমইর নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবানা হক বলেন, বিদেশিদের পরামর্শে নয়, নিজেদের উদ্যোগেই পোশাক খাতের উন্নয়নে কাজ করা হবে। এছাড়া রানা প্লাজার মতো ঘটনা রোধে বিজিএমইএ কাজ করছে বলেও জানান তিনি।
একটা যৌথ উদ্যোগ নিতে হবে যে সামনে যেন আমরা কোনো রকম বৈষম্যের শিকার কোনো শ্রমিককে হতে দেব না, এবং সামনে এগিয়ে যেতে হলে শিল্প খাতকে যদি আমাদের টেকসই করতে হয় তাহলে এই শ্রমিকগুলোর যেভাবে পারি আমাদের প্রথমত আমরা যে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করব। আমাদের একই সাথে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। হ্যাঁ, কাজেই সেলফ মনিটরিংয়ের প্রয়োজন আছে। যদি আমরা নিজেদের বিবেকের দায়িত্ববোধ না নেই, এই দায়ভারটা যদি না নেই, তাহলে অন্যায় হবে। কাজেই বিদেশি প্রেসক্রিপশনের বেসিসে আমরা যাব না। নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদেরই আসলে। সকালের সময়ে আরও থাকছে। সামাজিক মাধ্যমে পোস্ট ভাইরাল হওয়ার পর মুক্ত হলেন 30 বছর শিকলবন্দি থাকা রামা সাহা। সম্পত্তি আত্মসাৎ করতে ছোট ভাইয়ের এই অমানবিক কৌশল, বলছে এলাকাবাসী। জাহালাম কাণ্ডে কারা দায়ী এ বিষয়ে রিপোর্ট দাখিলের আগে হাইকোর্ট বেঞ্চের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল দুদক। এ নিয়ে এক আবেদনে মামলার সব কার্যক্রম স্থগিত করেছে চেম্বার আদালত। অথচ এই আদালতের আদেশে জাহালম মুক্তি পায়। দুদকও 33 মামলার কার্যক্রম স্থগিত করে। দীর্ঘদিন পর এসে আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলাকে দুদকের অপকৌশল হিসেবে দেখছেন জাহালমের আইনজীবী। 33 মামলায় বিনা অপরাধে জাহালমের 3 বছর কারাভোগের ঘটনা নিয়ে বিপাকে দুর্নীতি দমন কমিশন। ভুল স্বীকার করে আদালতের আদেশে জাহালমের বিরুদ্ধে হওয়া সব মামলা তুলে নেয় তারা। যখন জাহালমকে ক্ষতিপূরণ দেয়া এবং দায়ীদের চিহ্নিত করার বিষয়ে উচ্চ আদালতে রুল শুনানি চলছে, তখনই ওই কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল সংস্থাটি। সংস্থাটির আইনজীবী বলছেন, দুদকের মামলা শুনানি করার কোনো বৈধতা নেই ওই কোর্টের। এ নিয়ে এক আবেদনে জাহালম নিয়ে রুল সহ যাবতীয় কার্যক্রম স্থগিত করেন চেম্বার আদালত। জাহালম সংক্রান্ত একটি রিট হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। দুর্নীতি দমন কমিশনের মামলা শুনানির জন্য স্পেশালি বেঞ্চ দেওয়া আছে, কিন্তু যেই বেঞ্চ এটা শুনানি করে সুমোটো রুল ইস্যু করেছে বা হিয়ারিং কন্টিনিউ করছে, ওনার দুদক সংক্রান্ত কোনো শুনানির এখতিয়ার নাই। যে আদালতের আদেশে জাহালম মুক্ত হলো এবং তার সব মামলা প্রত্যাহার হলো, এতদিন পর সে আদালতের এখতিয়ার নিয়ে দুদক প্রশ্ন তুললেও জাহালমের আইনজীবী বলছেন, সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন জাহালম। স্থগিতর ফলে এই মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে আর শুনানি চলছে না, কিন্তু সেটি তারা শুরুতে গেলে বোধহয় ভালো হতো, কারণ ইতিমধ্যে শুনানি শুরু হয়ে গেছে এবং যে কারণে ওনারা অবশ্য ডিলে কন্ডোনেশনের জন্য একটা দরখাস্ত দিয়েছেন। জাহালমের ঘটনায় কারা দায়ী এ বিষয়ে আগামী 2 মে দুদকের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। এর আগেই মামলার সব কার্যক্রম স্থগিত হয়ে গেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। না ফোটানো ওয়াসার পানি দিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালককে শরবত খাওয়ানোর উদ্যোগ নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করলেন একদল নগরবাসী। ওয়াসার পানি শতভাগ সুপেয় দাবি করে দেয়া বক্তব্যের প্রতিবাদে গতকাল সকালে ওয়াসা ভবনে জুরাইন ও রামপুরার কয়েকজন বাসিন্দা শরবত নিয়ে আসেন। তাদের সঙ্গে ওয়াসা কর্তৃপক্ষের ব্যাপক বাক বিতণ্ডা হয়। পরে কর্তৃপক্ষ জানায়, লাইন ঠিক করার পর তারা না ফোটানো পানি দিয়ে বানানো শরবত খাবেন। কলসের নিচে যেই পরিমাণ ময়লা জমা হয়, তাহলে এই ময়লা কোত্থেকে আসে? শতভাগ পিওর যদি পানি হয়, তাহলে এই ময়লা কোত্থেকে আসে? বাকিটা দেখার দায়িত্ব কাদের? রাজধানীতে সরবরাহ করা ওয়াসার পানি সুপেয় নাকি দূষিত, তা নিয়ে ওয়াসা কর্তৃপক্ষ ও নগরবাসীর মধ্যকারে বাকবিতণ্ডা। আমরা যে টিউবওয়েল থেকে পানি উৎপাদন করি, সেই পানিটা 100% খাওয়ার উপযোগী। লাইনে যদি লিকেজ থাকে বা ছিদ্র হয়ে থাকে, সেটা তো আর আমাদের জানার কথা না। ক্ষুব্ধ নাগরিকদের দাবি, বছরের পর বছর ধরে বাসায় ওয়াসার লাইন থেকে ড্রেনের মতো ময়লা পানি আসছে। প্রমাণস্বরূপ তারা জুরাইন ও রামপুরা থেকে পানির নমুনা এনেও দেখান। মূলত গত 20 এপ্রিল রাজধানীতে এক অনুষ্ঠানে ওয়াসার এমডি দাবি করেন, ওয়াসার পানি শতভাগ সুপেয়, শুধু তা ফুটিয়ে নগরবাসী গ্যাসের অপচয় করছে। 100% আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। এর প্রতিবাদে মঙ্গলবার না ফুটানো পানি নিয়ে ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে আসেন কয়েকজন সচেতন নাগরিক। তারা সঙ্গে করে পানি ও শরবতের আনুষঙ্গিক জিনিসপত্রও নিয়ে আসেন, তবে দেখা মেলেনি সংস্থার এমডির। এটা মাঝারি মানের পানি, কোনো জায়গায় এর চেয়ে খারাপ পানি আসে। ড্রেনের যে পানি দেখছি, ট্যাঙ্কিতে একই পানি পেয়েছি। আর খাবার পানিটা আমরা আশেপাশে এখানে মসজিদগুলায় ডিপ টিউবওয়েল বসাই, সেখানে আমরা টাকার বিনিময়ে খাবারের পানিটা নিয়ে আসি। উনি কি করে বলে ঢাকা শহরের পানি শতভাগ সুপেয়? এই প্রশ্ন এবং কৈফিয়ত তাকে দিতেই হবে। ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আনছি। উনি যদি অস্বীকার করে, আমরা চ্যালেঞ্জ করছি, উনি যে
আমাদের এলাকায় চলুক। দেখতে পাচ্ছেন যে পানিটা পরিষ্কার, কিন্তু এটা পরিষ্কার না, আপনি না খাইলে বুঝবেন না যে এটা কতটা দুর্গন্ধ এবং কতটা সমস্যা। এই পানির সমস্যার কারণে আমাদের অনেকের চুল ঝরে যাচ্ছে। এই দুর্গন্ধটা কি লাইন থেকে থেকে আসবে? কখনোই না। ভেতরে প্রবেশ করতে চাইলে প্রথমে পড়তে হয় পুলিশি বাধার মুখে। পরে দুপুর 1টার দিকে তাদেরকে একজন পরিচালকের রুমে নেওয়া হয়। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওয়াসা কর্তৃপক্ষ দাবি করেন পানিতে নয়, সমস্যা থাকতে পারে লাইনের পাইপে। আজকে শরবত খাবো না, লাইন ঠিক করে দেখবো, ওখান থেকে আমরা গিয়ে পানি নিয়ে আসি, আমরা খাবো। স্পেসিফিক পাইলাম, এর থেকে আমরা সোর্স যেখানে যাই সেখান থেকে ঠিক করে নিব, তাতে আপনার চতুর্দিকে সবাই ভালো পানি পাবে। আমরা রুটে চলে যাই, রুট ঠিক করে দেয়। পরে লাইন ঠিক করে দেওয়ার আশ্বাসে ওয়াসা থেকে বাড়ি ফেরেন অভিনব প্রতিবাদে অংশ নেয়া বিক্ষুব্ধরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের নির্দেশে ওয়াসার পানি পরীক্ষায় 5 সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ এই কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গত 19 এপ্রিল ঢাকা মহানগরীতে ওয়াসার পানিতে এই কোলায় ব্যাকটেরিয়া আছে কিনা তা পরীক্ষার জন্য কমিটি গঠনের 2 সপ্তাহ সময় বেঁধে দেন হাইকোর্ট। একই সঙ্গে এই বিষয়ে শুনানির জন্য আগামী 5 মে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত। রংপুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণী আত্মহত্যা করেছে। ধর্ষণের শিকার হয়েছে তার ছোট বোনও। গত শুক্রবারে ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পুলিশের গাফিলতি আর ধর্ষকদের হুমকিতে বিচার চাওয়া তো দূরের কথা, নিরাপত্তা শঙ্কায় ভুগছেন তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। স্বজনরা জানান, বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে ঘুরতে যায় মির্জাপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মিঞ্জির দেখা করতে যায় স্বপ্না ও তার বোন। এ সময় গণধর্ষণের শিকার হয় তারা। ওই দিন বাড়ি ফিরে আত্মহত্যা করে স্বপ্না। মৃত্যুর পর তার মোবাইলের পাঠানো SMS দেখে ধর্ষণের বিষয়টি জানতে পারে পরিবার, কিন্তু ধর্ষকের অব্যাহত হুমকিতে 3 দিন ধরে বিচার চাওয়ার সাহস পায়নি পরিবারের সদস্যরা। ডাকি নিয়ে গেছে, নিয়ে যা তাকে এরকম অবস্থা করি, সে চলে আসছে। চলে আসার পরে মারা গেল। এরা আসলে ভয়ে হয়তো বিচার চাচ্ছে না, কিন্তু এর সঠিক বিচার পাওয়া উচিত। বলে যে স্বপ্ন টপর দাফন হওয়ার পরে রিজি টপর যে কি হবে না হবে, সে রিজিকে যে খুঁজে পাওয়া যাবে কি না যাবে, এটা কিন্তু কোনো নির্দেশন নাই। মৃত্যুদণ্ড, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই। স্বপ্নার সঙ্গে ধর্ষণের শিকার হয় 7ম শ্রেণীর ছাত্রী তার চাচাতো বোনও। আতঙ্ক নিয়ে সময় সংবাদের কাছে ঘটনার দিনের বর্ণনা দেয় মেয়েটি। ওখানে জোর করে নিয়ে গেছেন, এমনি গল্প নাম জানো তার? কি নাম ওর? কি নাম? রতন। এদিকে লাশের ময়না তদন্ত আর একটি ইউডি মামলা করে ধর্ষণের এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। ঘটনার বিচার দাবিতে ফুঁসে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। অবিলম্বে প্রতারক প্রেমিক রতন মিঞ্চি ও তার অজ্ঞাত 2 সহযোগীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। রতন সরকার, সময় সংবাদ, মিঠাপুকুর, রংপুর। টাঙ্গাইলে পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বিকেলে সিরাজগঞ্জে র্যাব 12 এর সদর দফতরে সংবাদ সম্মেলন করে অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন জানান, কুড়িগ্রামের রাজীবপুরের পঞ্চনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 5 মাস আগে মায়ের সঙ্গে বাংলাদেশি বাবার বাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। গত 16 এপ্রিল রাতে চাচাতো ভাই আল আমিন তার বন্ধুদের সহায়তায় অপহরণ করে কিশোরীটিকে ধর্ষণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 12 এর একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার অন্তর্গত পঞ্চনগর গ্রামে অবস্থিত একটি বাসায় অভিযান পরিচালনা করে এই মামলার 1 নম্বর আসামি মোহাম্মদ আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে গতকাল তুরাগের তীর থেকে প্রায় 100টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে BIWTA। অভিযানে গুড়িয়ে দেওয়া হয় নদীর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বাইং হাউস, সরকারি প্রতিষ্ঠানের প্রাচীর, কাঁচা বাজার সহ ছোট বড় আবাসিক স্থাপনা। এছাড়া নিলামে তুলে বিক্রি করা হয় 2টি বালির গদি। 4 দিন বিরতির পর মঙ্গলবার তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে BIWTA। মঙ্গলবারের অভিযানে গুড়িয়ে দেওয়া হয় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা একটি বাইং হাউস। উচ্ছেদ করা হয় আব্দুল্লাহপুর সুইচ গেট এলাকার একটি কাঁচা বাজারের অংশবিশেষ।
বাদ পড়েনি সরকারি স্থাপনাও। টঙ্গী ব্রিজের পাশে শিল্প সম্পর্ক শিক্ষায়তনের প্রাচীর ভেঙে দেওয়া হয়। বিআরডব্লিউটিএ বলছে নদীর জায়গা উদ্ধারে প্রতিষ্ঠানের মালিকানা বিবেচ্য নয়। নোটিশ না দিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানের দেওয়াল ভেঙে ফেলবে, এত বড় একটা প্রতিষ্ঠানকে না জানিয়ে, এটাই আমাদের অভিযোগ। তাহলে আমাদের এই অরক্ষিত জায়গাটা আমরা কিভাবে এখন নিয়ন্ত্রণ করব? এই ওয়ালেরও ভেতরে আমাদের সীমানা পিলার, তো সেই হিসেবে তো আমরা যেহেতু সীমানার ভেতরে অংশ, মানে আমাদের নদী সীমানার মধ্যে আছে, এরকম অংশ আমরাই উচ্ছেদ করছি। এদিকে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বেশ কিছু প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না। তবে আইনিভাবে লড়াই করার কথা জানিয়েছে বিআরডব্লিউটিএ। আমি আশা করছি যে কোনো কিছুই আমরা অবশ্যই আইনি মোকাবেলা করে সেইগুলো ভ্যাকেট করে আমরা সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে সমর্থ হব। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা দুটি বালির গদি নিলামে তুলে 14,28,000 টাকা বিক্রি করা হয়। 31 দিনের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ পাড় থেকে উচ্ছেদ করা হয়েছে 3,200টির বেশি অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয়েছে 82 একরের বেশি জায়গা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 30 বছর পর নিজ বাড়িতে বন্দিদশা থেকে মুক্ত হলেন মুন্সিগঞ্জের রামা সাহা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রামা সাহাকে নিয়ে একটি পোস্ট ভাইরাল হলে প্রশাসনের সহায়তায় তাকে মুক্ত করা হয়। এলাকাবাসীর অভিযোগ, কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করতে ছোট ভাই গণেশ মানসিক রোগী বানিয়ে রামা সাহাকে বন্দী করে রাখেন। নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন রিপোর্ট। সুস্থ মানুষ অথচ মানসিক রোগীর অপবাদ নিয়ে 30 বছর নিজ ঘরে বন্দী ছিলেন মুন্সিগঞ্জের মীর কাদিমের গোপালপুর গ্রামের রামা সাহা। পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকে দেয়া এক স্ট্যাটাস ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে রামার বন্ধু পরিচয়ে একই এলাকার আনোয়ার হোসেন অভিযোগ করেন, সম্পত্তির লোভে ছোট ভাই গণেশের ষড়যন্ত্রে পাগল সাজিয়ে পায়ে শিকল পরিয়ে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয় রামাকে। 6 বছর আগে গণেশ মারা গেলেও তার স্ত্রী গৌরী সাহা একইভাবে রামাকে বন্দী করে রাখে। বিষয়টি জানার পর শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মুক্ত করা হয় তাকে। উনি এইভাবে তাড়া থাকলে, খাওয়া দাওয়া ঠিক করলে এবং ট্রিটমেন্ট করলে, ভালো সকালে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। তাকে শিকল দিয়ে আটক করে রেখেছিলেন তার বোন, তাকে গ্রেপ্তার করা হয়। মূলত রামচন্দ্র সরকারকে তারা পাগল আখ্যা দিয়ে আটকে রেখেছিল, কিন্তু তার সেইরূপ আটকানোর মতো পাগলামি তার আমরা লক্ষ্য করিনি। বন্দী হবার আগ পর্যন্ত ধান চালের ব্যবসা করতেন রামা। এবার মুক্ত হয়ে স্বজনদের সান্নিধ্য পেয়ে খুশি তিনি। যে পর্যন্ত জীবিত আছি, এই প্রতিষ্ঠান যতদিন আছে ততদিন আমি আছি। রামা সাহা অবিবাহিত। তার পরিবারে 23% জায়গায় বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বেশ কয়েকটি থাকার ঘর রয়েছে। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। আদালত বলেন, এখনই এই মামলায় হস্তক্ষেপ করতে চান না তারা। এদিকে নুসরাত হত্যায় জড়িতদের বিচার দাবিতে গতকালও ফেনীতে মানববন্ধন হয়েছে। তদন্ত চলছে নুসরাত হত্যায় অর্থ এবং পুলিশের গাফিলতির বিষয়টি নিয়েও। মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পর পার হয়েছে 26 দিন। এ সময়ের মধ্যেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, পৌর কাউন্সিলর রুহুল আমিন সহ 20 জনকে গ্রেফতার করেছে পিবিআই। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে 2 নারী সহ 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আলোচিত এই মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই মন্তব্য করেন। মহামান্য হাইকোর্ট আশাবাদ ব্যক্ত করেছেন যে তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে এবং আশা করা যায় যে অল্প কিছুদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদনও আমাদের সবার সামনে চলে আসবে। এদিকে নুসরাত হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় মঙ্গলবার সোনাগাজী পরিদর্শন করেছেন পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। আমাদের সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মজ্জম হোসেন যখন আমাদের সাথে কথা হয়েছিল, উনি যখন আত্মহত্যার বলতে চেয়েছিল, আমরা বললাম যে না, এটা আত্মহত্যা না, আমরা একটু ভালোভাবে তদন্ত করে দেখেন, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের তথ্য বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে, আপনারা খুব দ্রুত এটা পেয়ে যাবেন। রিপোর্টগুলো আমরা যাচাই বাছাই করছি। রিপোর্টগুলো যাচাই বাছাই করার পরে যদি প্রাথমিকভাবে প্রমাণ হয় যে এখানে অর্থের লেনদেন হয়েছে। নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মঙ্গলবারও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে শহরের এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারের বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান তামিম ইকবাল। এর আগে 3 বিশ্বকাপে খেললেও সফল না হওয়ার আক্ষেপ রয়েছে দেশসেরা ওপেনারের। যদিও বিশ্বকাপে নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির করেননি। এবারের ফরম্যাট কঠিন হলেও বাংলাদেশ দল নিয়ে সব বড় আশা, সব ফরম্যাটে দেশের সর্বোচ্চ রানের মালিকের। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। যে জিনিসটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করি আমি ওই হিসাবে আসলেই অত সাকসেসফুল না, বাট আবার একটা নতুন ওয়ার্ল্ড কাপ আর একটা অপরচুনিটি আমার কাছে। সো আশা করব যে এবার ফুলফিল করতে পারি, বাট আমি কোনো বড় টার্গেট নিয়ে অথবা এরকম কোনো সময় নিয়ে কোনো টুর্নামেন্ট খেলি না। আমার প্রসেসের উপর বিশ্বাস করি, যদি আমি আমার প্রসেসটা মেনটেন করি, আমি যদি যে প্র্যাকটিসগুলো করছি এগুলো যদি এক্সিকিউট করি, তাহলে সাকসেস হওয়ার চান্সেস বেশি থাকে। অন্য যে কোনো বারের তুলনায় এবারের বিশ্বকাপ ফরম্যাট কঠিন। সেমিফাইনালে খেলতে হলে জিততে হবে অন্তত 5 থেকে 6টি ম্যাচ। তবে প্রতিপক্ষ কেউই অচেনা নয়, এটাই ভালো করার সাহস দিচ্ছে তামিমকে। এমন 9টা টিমের সাথে খেলছি না যার সাথে আমরা কোনো সময় খেলি নাই, আমরা সবার সাথেই খেলেছি। কে চাবে না যে এত বড় ইভেন্টে ভালো করতে, নিজের জন্য, টিমের জন্য। দল হিসেবে বাংলাদেশ কেমন করবে এই নিয়ে সবাই ব্যস্ত পূর্বানুমানে। প্রত্যাশার পিঠে আছে শঙ্কাও, যদিও তামিম ভবিষ্যৎবাণী করাদের দলে নেই। বিশ্বাস আছে নিজেদের ওপর। বিশ্বাস করতে হবে আমরা যাচ্ছি খেলার জন্য, ম্যাচ জেতার জন্য যাচ্ছি। কতটুকু যাবো না যাবো এটা টুর্নামেন্ট চলার সময় আমরা বুঝতে পারবো। প্রত্যেকটা ম্যাচ আমাদেরকে জেতার জন্য খেলতে হবে, আর আমাদের প্লেয়ারদের নিজেদের উপর সবার বিশ্বাস রাখতে হবে, এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 বছর পর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তরা, এখনও নানা সমস্যায় জর্জরিত আহতরা। বিচার কাজের ধীর গতিতে হতাশা। শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ানের লাশ আসছে দুপুরে। ব্রুনাই থেকে ফিরে বিমানবন্দরে শেখ সেলিমের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। হামলার দায় স্বীকার আইএসের। আজকে শরবত খাবো না, লাইন ঠিক করে দেখবো, ওখান থেকে আমরা গিয়ে পানি নিয়ে আসি, আমরা খাবো। ওয়াসার পানি দিয়ে সংস্থার এমডিকে শরবত খাওয়ানোর ব্যতিক্রমী কর্মসূচি, দেখা করতে পুলিশি বাধা। সমস্যা পানিতে নয় লাইনে, দাবি পরিচালকের। জাহালম কাণ্ডে এবার হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল দুদক। মামলার সব কার্যক্রম স্থগিত করলেন চেম্বার আদালত। দুদকের অপকৌশল বলছেন ভুক্তভোগীর আইনজীবী। এবং রংপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যা, নিরাপত্তাহীনতায় আরেক বোন, পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।